আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পরিণীতি ও সুশাসন প্রথম পত্রের স্পেশাল ফার্স্ট লেকচার নিয়ে। তো আমাদের পরিণীতি ও সুশাসন প্রথম পত্রের আজকে আমাদের প্রথম অধ্যায় থেকে স্পেশাল বেসিক আলোচনা এবং স্পেশাল সৃজনশীল আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পৌরনীতি সাবজেক্টটা আমরা কিভাবে পড়ব। মনে রাখবে একটা বিষয়, আমরা যখন আমাদের আর্টসের গ্রুপের যে কোনো একটা সাবজেক্ট পড়ব, এটাকে অবশ্যই সাজেশন ভিত্তিক পড়তে হবে। কথাটা মনে রেখো, কীরকমভাবে পড়তে হবে? সাজেশন ভিত্তিক। এখন কথা হচ্ছে, আমরা তাহলে কোন বইটা কিনলে সাজেশন পেয়ে যাব? আসলে বইটার মধ্যে সাজেশনটা পাওয়া খুবই কষ্টকর। আমাদের সবাইকেই কষ্ট করে আর্টসের যতগুলো সাবজেক্ট রয়েছে, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের জন্য সবচেয়ে ভালো হয় সাজেশনটার জন্য একটা স্পেশাল গাইড সংগ্রহ করতে পারলে বা স্পেশাল গাইড ক্রয় করতে পারলে। তো তোমার যেই সাবজেক্টটাই থাকবে আর্টসের, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে একটা গাইড কিনতে হবে। এই গাইডের মধ্যে সুন্দরভাবে প্রতিটা অধ্যায়ের সাজেশন, গুরুত্বপূর্ণ টপিক, এমসিকিউ, সিকিউ সব দেওয়া আছে। তুমি জাস্ট ওই গাইডটা কিনবা এবং 2 বছর বা তোমার এইচএসসি লাইফে যতটুকু সময় আছে সুন্দরভাবে গাইড দেখে দেখে তুমি ইজিলি বুঝতে পারবা যে কোন অধ্যায়ের কোন টপিকটা সৃজনশীলে আসে, কোন টপিকটা এমসিকিউতে আসে। তো এই গাইডটাই হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় একটা বেস্ট আমি পার্সন। হচ্ছে আজকে সাপ্লিমেন্ট গাইড কিনছি, আজকে আনলাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো তুমি এটা কোন প্রকাশনীর কিনেছো? লেকচার। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সিয়াম যেহেতু কিনেছো, তো আমি বলি যারা এই গাইড সম্পর্কে তেমন জানো না তোমাদের বলি, আর্টসের যতগুলো গ্রুপ সাবজেক্টের যত বই রয়েছে আর্টসের, সবাই এক কথায় যেই গাইডটা কিনবা সেটা হচ্ছে লেকচার অথবা নিউটন। লেকচার বা নিউটন একই প্রকাশনী। তোমরা অবশ্যই সবাই আর্টসের গাইড কিনলে লেকচার গাইড কিনবা। এখন কথা হচ্ছে, স্যার লেকচার গাইড বা গাইড ছাড়া কি আমরা পড়তে পারবো না আর্টসের গ্রুপ সাবজেক্ট? হ্যাঁ, অবশ্যই পারবা। মেন বই, তোমাদের যে কোনো প্রকাশনীর মেন বই থাকলেই ভালো করে পড়তে পারবা। তোমরা কিন্তু প্রতিটা অধ্যায়ের অনেকগুলো টপিক দেখতে পাবা মেন বইটা খুললেই, সূচিপত্র খুললেই। এখন কথা হচ্ছে যে এতগুলো টপিক তো আসলে আমরা বুঝবো না, কোনটা ইম্পর্টেন্ট কম বেশি এগুলো কেমনে বুঝবো? এগুলো বুঝার জন্য আমাদের গাইড লাগবে। সাজেশনটা গাইডের মধ্যে সুন্দরভাবে লেখা থাকে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লাসে বাকিরা রেসপন্স করো। সাজেশনটা কই থেকে পাওয়া যায়? গাইড থেকে পাওয়া যায়। বিগত বছরের বোর্ড প্রশ্ন, সিকিউ, এমসিকিউ পর্যালোচনা করলে, গবেষণা করলে সাজেশনটা বোঝা যায়। তা আমাকে একটু জানাও, ইভা, তারপর হচ্ছে রিফাত, তারপর হচ্ছে মুরসালিন, তোমরা কি আমার এই কথাটা বুঝতে পারছো কিনা? এটা একটা স্পেশাল সাজেশন নিয়ে কথা বললাম প্রতিটা সাবজেক্টের জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের হয়তোবা সবার পক্ষে সকল সাবজেক্টের গাইড সংগ্রহ করা বা ক্রয় করা এক মুহূর্তে পসিবল না, আস্তে আস্তে পসিবল। তো এখন কথা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় গাইড সংগ্রহ করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যারা পড়াই, আমরা চেষ্টা করব সাজেশনটা তৈরি করে তোমাদেরকে দেওয়ার জন্য। তো তোমরা চেষ্টা করতেছো আমার এখানে পড়ার জন্য, আমি যতটুকু সম্ভব যেভাবেই হোক আমি তোমাদেরকে সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো প্রতিটা অধ্যায়ের, প্রতিটা সাবজেক্ট ইনশাল্লাহ, যে যে সাবজেক্ট তোমার আছে। তো এই হচ্ছে আমাদের যেই আর্টসের গ্রুপ সাবজেক্ট, সেই গ্রুপ সাবজেক্ট পড়ার সিস্টেম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা গ্রুপ সাবজেক্ট একটা খাতা লাগবে। যেমন পরিণীতির একটা খাতা, ভূগোলের একটা খাতা, সমাজকর্মের একটা খাতা, ইতিহাসের একটা খাতা। মানে আর্টসের যে সাবজেক্টগুলো আছে প্রতিটা সাবজেক্টের কী লাগবে? একটা খাতা লাগবে। কারণ কি, আমরা শুধু পড়লেই হবে না, লগে লগে লিখতে হবে। কারণ আমাদের এই আর্টসের এই বইগুলোর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেগুলো আমরা বারবার ভুলে যাই, যতই পড়ি ভুলে যাই। তো এটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে বেশি বেশি লিখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এই স্পেশাল গাইডলাইন কীভাবে আমরা আর্টসের সাবজেক্টগুলো পড়ব। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা প্রতিটা অধ্যায়ের টপিক ভিত্তিক পড়ব। আমাদের তো আসলে অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক থাকে, যে টপিক থেকে সৃজনশীল আসে সেগুলো আমরা আগে পড়ব, আর যে টপিক থেকে এমসিকিউ আসে সেগুলো আমরা পরে পড়ব। প্রথমত আমরা চেষ্টা করব ওই অধ্যায়টা পুরোপুরি আমাদের সিলেবাসটা যতটুকু আছে অধ্যায়ের পুরোপুরি সৃজনশীলের জন্য ভালো করে বেসিকটা পড়ব, দেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব লগে লগে।
এরপরে আমরা এমসিকিউর জন্য লাগাতার পড়ে যাব খুঁটিনাটি বিষয়গুলো, দেন এমসিকিউ সলভ করবো। এভাবে আমাদের কি করতে হবে, সাবজেক্টগুলো পড়তে হবে। তো আজকে আমাদের ক্লাসের শুরুতেই আমরা পরিণতি প্রথম পত্রের একবার ফার্স্ট যে অধ্যায় আছে সেই অধ্যায়ের স্পেশাল যেই আমাদের সাজেশন, সেই সাজেশন দেখিয়ে তারপর আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। তো আমি তোমাদেরকে সাজেশনটা দেখাচ্ছি, আমাদের একবার ফার্স্ট যে অধ্যায় সেই ফার্স্ট অধ্যায় সাজেশন। অর্থাৎ আমরা এখন যে কাজটা করব, বেসিক আলোচনা তো করবই, আমাদের সাজেশনটা বুঝে দেন বেসিক আলোচনা শুরু করতে হবে। আরেকটা বিষয় বলি, আমাদের বই নিয়ে কথা। এখন কথা হচ্ছে, আমার সামনে যে বই দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে আমাদের খুবই চমৎকার একটা বই, অক্ষরপত্র প্রকাশনীর বই। তোমরা এই বইটা যদি পড়ো তাহলে দেখবা মোটামুটি তোমার কাছে এই প্রতিটা টপিক ভালো করে সাজানো গোছানো লাগতেছে। বা এছাড়াও অন্য যে কোনো লেখকের বই তোমরা পড়তে পারো, তবে আমার কাছে আর্টসের গ্রুপ সাবজেক্ট যতগুলো আছে সবগুলোর জন্য অক্ষরপত্রটা ভালো লাগে, আমার এটা অ্যাজ এ পছন্দ আর কি। তো তোমাদের যে বই থাকুক সেই বই থেকে পড়লেই হবে। মূল পয়েন্টগুলো প্রতিটা বইতেই থাকে, কিছু বইতে বেশি ইনফরমেশন থাকে, কিছু বইতে কম থাকে, কিন্তু মূল যে পয়েন্ট সেগুলো সব বইতেই দেওয়া থাকে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন সাজেশনটা দেখাই, তোমরা জাস্ট মনোযোগ দাও। আমাদের প্রথম যে অধ্যায়, সে অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এখন আমাদের এই যেই অধ্যায়, সেই অধ্যায়ের স্পেশাল সাজেশনগুলো আসলে কি কি, এই হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন। তোমরা দেখো, আমি সাজেশনের নামটা বলি, এই সাজেশন মতোই আমরা পড়া স্টার্ট করব, বা আমরা চেষ্টা করবো অধ্যায় কমপ্লিট করতে ইনশাল্লাহ। তো আমাদের 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপার স্পেশাল যে সাজেশন, তার নাম হচ্ছে পৌরনীতির ধারণা। এই সাজেশনটা খুবই মারাত্মক। কারণ কি, এই যে সাজেশনটার নাম বললাম, টপিকটার নাম বললাম, এই টপিক থেকে বিগত বছরে প্রচুর প্রচুর বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। আজকে আমরা যখন প্র্যাকটিস করব তখন ইজিলি বুঝতে পারবো যে আমাদের এই টপিকটা কত ইম্পর্টেন্ট। তো এটা খেয়াল রাখবো, আমি জাস্ট তোমাদেরকে রিভিউ করতেছি। দেখো, এটা হচ্ছে আমাদের টপিকের নাম আর হচ্ছে সাজেশন। আর এরপরে আমাদের সাজেশনের স্টার হচ্ছে 7 স্টার, মানে পৌরনীতির ধারণাটা হচ্ছে 7 স্টার সাজেশন। অনেকগুলো, দেখো কতগুলো সালে বোর্ডে আসছে, দেখছো অনেক অনেক বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। তো 1 নম্বর টপিক গেল পৌরনীতির ধারণা। 2 নম্বর হচ্ছে কি, সুশাসনের শুরু। এখান থেকেও অনেকগুলো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, এটাও 7 স্টার সাজেশন। 3 নম্বরটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। 4 নাম্বারটা হচ্ছে পরিণতি ও সুশাসনের সম্পর্ক। সর্বশেষ সাজেশনটা হচ্ছে পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অনন্য ক্ষেত্র। এই হচ্ছে আমাদের সাজেশন। মোটামুটি এই সাজেশন ভিত্তিক পড়লেই এই অধ্যায় আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাকে জানাও অধ্যায়ের সাজেশনটা পাইছো কিনা। এই 5টা টপিক পড়লেই আমার অধ্যায় কমপ্লিট। সবাইকে বুঝতে পারছো সাজেশনটা যা বললাম? আমি দুঃখিত, আসলে আমার নেটটা হঠাৎ করে একটু স্লো হয়ে গিয়েছিল। তোমরা কি এতক্ষণ শুনতে পেয়েছিলে একটু আমাকে জানাও তো, যারা যারা এখন উপস্থিত আছো ক্লাসে। রিফাত, ইভা, মুরসালিন, তারপর হচ্ছে জয়ন্তী, তোমরা কি শুনতে পাচ্ছিলে এতক্ষণ? সবকিছু ঠিক আছে? এখন শুনতে পাচ্ছ? এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, কতক্ষণ আগে শুনতে পাওনি? কতক্ষণ ধরে? স্যার 20-30 সেকেন্ড। ও আচ্ছা, 20-30 সেকেন্ড। আমার নেটটা হঠাৎ করে স্লো হয়ে গেছিল। তো যেটা বললাম আর কি, 5টা গুরুত্বপূর্ণ টপিক: পরিণতির ধারণা, সুশাসন, সুশাসন পরিণতির ক্রমবিকাশ, তারপর হচ্ছে পরিণতি সুশাসন সম্পর্ক, আর হচ্ছে পরিণতি সুশাসনের সাথে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্র। এই হচ্ছে 5টা টপিক। এই টপিক 5টা পড়লেই মোটামুটি এই অধ্যায় আমার কমপ্লিট। এখন বলো সাজেশনটা বুঝতে পারছো কিনা? এখন আমার মূল পড়া চলে আসতেছি। এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের মূল বইয়ে। মূল বইয়ের যে প্রথম যেই আলোচনা, সেটা হচ্ছে পরিণতি ও পরিণতির ধারণা আর কি। তা আমার বইটা যেটা আছে, আমি সেখান থেকে তোমাদের একটু পড়ায় দিই কীভাবে আমাদের এটা পড়তে হয়, মনে রাখবা। হ্যাঁ, আমাদের পরিণতির ধারণার মধ্যে এই প্রথম যেই অনুচ্ছেদটা আছে না, এখানে কিন্তু অনেক ইনফরমেশন লেখা আছে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, খেয়াল করো, পরিণতির ধারণা কি বলতেছে, যে পরিণতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স, আর সিভিক্স শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিটিভাস থেকে। এই লাইনগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিভিক্স অর্থ নাগরিক, আর সিটিভাস অর্থ নগর রাষ্ট্র। সুতরাং সিভিক্স বা পরিণতি হচ্ছে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান।
অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে বসবাস করার জন্য যতগুলো আমাদের জ্ঞান প্রয়োজন, বিজ্ঞান সম্পর্কে আলোচনা প্রয়োজন বা আমাদের আচার-আচরণ কীরকম হবে সেই বিষয়ে আমাদের পরিণতি আলোচনা করে। উৎপত্তিগত অর্থে নগর ও নগরবাসী সম্পর্কিত রীতিনীতি, আচার অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাই হচ্ছে কি পরিণতি। সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। এবং নগরের অধিবাসীকে বলা হয় পুরবাসী। এই জন্য বাংলায় নাগরিক জীবনের অপর নামকে বলা হয় পৌরজীবন, এবং নাগরিক জীবনের সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে কি পৌরনীতি। আসলে পৌরনীতির যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের এখানে পড়তে হবে। প্রতিটা টপিকের ইতিহাসটা পড়লে মোটামুটি আমাদের ভালো ধারণা হবে সেই টপিক সম্পর্কে। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা, রোডোস প্রভৃতি ছিল এক একটি নগর রাষ্ট্র। অপরদিকে বৈদিক যুগে 1000 খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতের গঙ্গা ও যমুনা নদীর তীরে উর্বর সমতল ভূমি এবং হিমালয়ের পাদদেশে একাধিক ছোট রাষ্ট্র ও নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে নগর রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল বৈশালী, বিজ্জি, নদীর, কাশী, মগধ এবং কি চেদি, গান্ধার ইত্যাদি। এগুলো মনে রাখবা, ঠিক আছে? আর বৈদিক এবং আদি বৌদ্ধ এবং জৈন, আমি বলি আসলে ক্লাস হয়েছিল, ওই ক্লাসটা রেকর্ড করি না, আজকে প্রথম শুরু করছি সাজেশন দিয়ে, এই জন্য আর কি। খেয়াল করো, বৈদিক এবং আদি বৌদ্ধ এবং জৈন সাহিত্যে এই নগর রাষ্ট্রগুলো উল্লেখ পাওয়া যায়। এটা মনে রাখবা, কোন কোন সাহিত্যে নগর রাষ্ট্রগুলোর কথা উল্লেখ পাওয়া যায়। নগর রাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে যারা রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করত, শুধু তাদের কি নাগরিক বলা হতো। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। নগর রাষ্ট্রে যারা সমাজের জন্য কাজ করত তারাই হচ্ছে নাগরিক। আর দাস, নারী, বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না। কালের প্রবাহে আধুনিক যুগে নাগরিকতা ও রাষ্ট্রের ধারণায় অনেক পরিবর্তন ঘটেছে। ক্ষুদ্র নগর রাষ্ট্রের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বৃহৎ আকারের জাতীয় রাষ্ট্র। এই হচ্ছে মোটামুটি আমাদের এই পরিণতির সম্পর্কে ধারণা। এইখানে একটা ছবি দেওয়া আছে যে গ্রিক নগর রাষ্ট্র, গ্রিক দেশের নগর রাষ্ট্রটা দেখতে ঠিক এমনই ছিল। এখন যেটা বলি, আমি আসলে তোমাদেরকে পড়ায় গেছি, বুঝছো? আমি কিন্তু জাস্ট তোমাদের পড়ায় গেছি যে আমাদের একটা টপিক কীভাবে পড়তে হবে। তো এই টপিকটা আমরা যখন পড়ছি, এই টপিক সম্পর্কে জানতে পারছি, টপিকের মধ্যে কি কি বলছি, কিছুটা হলো আন্দাজ করতে পারছি। এখন যে বিষয়টা আমি তোমাদের বলি সেটা ভালো করে খেয়াল রাখবা। সেটা হচ্ছে আমরা যে টপিকটা পড়বো প্রতিটা মানে এক একটা বইতে এক এক রকমভাবে সাজানো থাকবে। তবে যে কিছু কিছু কথা যেগুলো আমাদের এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট বা কনং ইম্পর্টেন্ট, সেগুলো কি থাকবে, মেইন থাকবে। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে নিজের একটা বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে আমি যখন পড়াবো আসলে লাইন টু লাইন সব কিছু পড়ানোর মতো এই মুহূর্তে তেমন প্রয়োজন নাই। আমি যেটা মনে করি যেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে হবে, যেগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে। আর যেই টপিকগুলো তোমরা বাসায় পড়লেই বুঝতে পারবা, কারণ এগুলো সব বাংলা, তো সেগুলো আর লাইন টু লাইন ধরে ধরে সরেও সরা কখর মতো পড়াইতে হবে না। এগুলো করলে আসলে আমাদের একটু টাইম ওয়েস্ট হবে। তো আমাদের বুদ্ধিমানের কাজ কি, যে কোনো একটা টপিকের শুরুতে কিছুটা বিষয় বলা, ওই টপিক সম্পর্কে একটা ধারণা দেওয়া, দেন তোমাদেরকে বাড়ি কাজ দেওয়া, দেন তোমরা বাড়ি কাজ মতো পড়ে ফেলবা। এখন বলি পরিণতির যে বিষয়টা, সেটা হচ্ছে একটা মানুষ সমাজে কিভাবে চলবে, সমাজে কীভাবে চললে তার জীবনে সুন্দরভাবে সে প্রতিষ্ঠিত হইতে পারবে এবং সবার সাথে মিশতে পারবে এবং কি তার যে নাগরিকের অধিকার, সেই অধিকারগুলো ভোগ করতে পারবে। এই যাবতীয় বিষয়গুলো যেই সাবজেক্টটা নিয়ে কাজ করে তার নাম পরিণতি, সংক্ষেপে এটা। আর এই পরিণতি বিষয়গুলো জানতে গেলে আমাদের দেখা যাবে অনেক ধারণা হচ্ছে, এগুলো আমরা বই থেকে পড়ে নিব। মূল সারাংশ হচ্ছে যে মানব জীবনের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে যে জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞানটা আমরা পরিণতি সাবজেক্টটা পড়লেই পেয়ে যাই। সবাইকে এতটুকু কথা বুঝতে পারছো কিনা তোমাকে জানাও। জাস্ট এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল কথা। এখন আমরা কথা হচ্ছে যে এখন বাকি ইতিহাসগুলো কি করব। বাকি ইতিহাসগুলো হচ্ছে পরিণতির সংজ্ঞা, এখানে অনেকগুলো সংজ্ঞা আছে যেটা সহজ লাগে তোমরা পড়ে নিবা। আমি তোমাদেরকে বাড়ি কাজটা বলতেছি, ক্লাস শেষ হয় না, আমি মূল কাজ হচ্ছে আমি এখন প্র্যাকটিস করবো সৃজনশীল। এখন কথা হচ্ছে বাড়ি কাজটা থাকবে কি, পরিণতির সংজ্ঞাটা অনেকগুলো আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলছে, এখান থেকে যেটা তোমার সহজ লাগবে সেটাই পড়বা, তোমার বইতে যেটা আছে সেটাই পড়বা। এবং তোমাদের আগামী কাল পর্যন্ত বাড়ি কাজটা থাকবে পাঠ 1 এবং হচ্ছে পাঠ 2। পাঠগুলোর নাম দেখে নিও। পরিণতি সুশাসনের পরিধি, এটা হচ্ছে পাঠ 2, এবং আমাদের পাঠ 2 এর মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো সব পড়বা, একটু রিডিং পড়বা, নিজ দায়িত্বে বাসায় রিডিং পড়বা।
এবং হচ্ছে প্রয়োজনীয়তা, এটাও রিডিং পড়বা। এরপরে সর্বশেষ এই এতটুকু পড়ার পর জাস্ট আমাদের এই পর্যন্ত পড়াটা থাকবে। এই যে এই পেজ পর্যন্ত, যেটা আমরা 9 পেজ দেখতে পাচ্ছি, এটা আমরা আগের বইতে। এই জন্য টপিকটা আমাদের নতুন টপিক শুরু, সেটা হচ্ছে কি সুশাসনের ধারণা। সুশাসনের ধারণার আগ পর্যন্ত বাসায় বসে এই 3-4 পেজ রিডিং পড়বেন। কি বললাম? একবারে শুরু থেকে সুশাসনের ধারণার আগ পর্যন্ত রিডিং পড়বেন, মানে পাঠ। আচ্ছা একটু ওয়েট করে, আমি কল ধরে নিই একটু। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলেন। আসসালাম, কি অবস্থা? আপনার তো কোনো খবর বার্তা নাই। আলহামদুলিল্লাহ ভালোই আছে, আপনারা কেমন আছেন? এই তো আছি মোটামুটি। কই বাসায় না কোচিং এ? না না, বাসায় ওই ক্লাস নিতেছি তো। বলেন। কি খবর টবর? আর কথা তুইছে নিয়ে স্যারের সাথে তো ওই বিষয়ে কথা হয় নাই, স্যারে তেমন কিছু বলে নাই। স্যারে হয়তো বা এখন এদিকে নাই, হয়তো বা আজকে রওনা দিছে, আবার বা কালকে সারাদিন ইয়া করে চলে আসতে পারে, এরকম শুনছিলাম। এখন দেখি স্যার আসলে তখন কথা বলতে হইব। আপনি কি ওদিকে আছেন? আমি তো এদিকে। আচ্ছা স্যারে আসুক, স্যারে তো এখন এদিকে নাই, তারপর স্যারকে আমি বলবো না। এখন তো আচ্ছা আজকে তো 13 তারিখ, 15 তারিখে তো ইয়া কথা ছিল। আচ্ছা এটা আচ্ছা স্যার, এটি স্মরণ করে দিলাম, না তবে কইবেন স্যারে গেল আরাম কথা খুঁজলো না। না না না, এটা মনে আছে, আমি জানি। এখন স্যারেও তো ব্যস্ত, তো এই জন্য আর কি স্যারও ওটা মনে করতে পারে নাই, আর আমাদেরও খেয়াল নাই, এই জন্য বলাও হয় নাই। বলছেন ঘুষ হলাম, আমি স্যারকে জানাবো নি বিষয়। ঠিক আছে। আচ্ছা স্যারও তো আমি লাইনে পাইতাছি না। ও আচ্ছা বুঝছি, হয়তো বা স্যার ওদিকে গেছে, তো এই জন্য নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা 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 ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ পরে কথা হবে। আচ্ছা। আল্লাহ হাফিজ। আসলে আমার ওই যে একটা জরুরি কল আসছিল, দুঃখিত। হ্যাঁ আমি এই জন্য কলে চলে গিয়েছিলাম। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি এখন চলে আসছি। শুনতে পাচ্ছ কি? মুরসালিন, রিফাত, সিয়াম, জয়ন্তী। হ্যাঁ আসলে হ্যাঁ কল আসলে ওই জন্য। এখন যেটা বললাম শুনো, সেটা হচ্ছে এই যে পার্ট 1 আর 2 রিডিং পড়বা জাস্ট। আর পার্ট 3 থেকে আমরা নেক্সট টপিক থেকে আলোচনা করব। আমরা আসলে সৃজনশীলগুলো যতটুকু পারি শেষ করে দেন পার্ট 3 আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা আর কি। এখন কথা হচ্ছে, আমরা এই বিষয়গুলো তোমাদের পড়া দিলাম, এই কয়েকটা পেজ নিজ দায়িত্বে পড়ে নিবা। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা, আমি তোমাকে বুঝা দেবো যে কোনো জায়গাতে। আসলে আমরা তো সৃজনশীল প্র্যাকটিস করতেছি, সৃজনশীল প্র্যাকটিস করার জন্য আমাদের এখন এত লাগাতার লাইন টু লাইন মানে ব্যাখ্যা দিয়ে পড়ানোর প্রয়োজন নাই। এমসিকিউ ক্লাস আমরা এগুলো পড়বো। আপাতত সৃজনশীলের জন্য যতটুকু লাগবে আলোচনা করে দিলাম, দেন বাকিটা তোমার নিজের দায়িত্বে পড়লেই পেয়ে যাবা। এটা হচ্ছে পরিণতি সিস্টেম, মানে সৃজনশীলের সিস্টেমে পড়ার নিয়ম। তারপর তো এই টপিক যেই দুইটা বললাম, সেই টপিকটা ভালো করে তোমরা বাসায় পড়বা। যদি কোনো যা বুঝতে সমস্যা আমাকে জানাবা। আর এমসিকিউ সলভিং ক্লাস যখন হবে, তখন বেসিক থেকে আমরা আলোচনা করব, কোনগুলো খুব ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে কেমনি কী হয়। আমাদের এটা তো হচ্ছে বেসিক এবং কি সৃজনশীল ক্লাস, যতটুকু লাগে, যেই বিষয়টাই লাগে আমি অতটুকু ক্লাস আলোচনা করে দিব। আর এখন বেশি বেশি হচ্ছে আমাদের ফোকাস থাকবে হচ্ছে সৃজনশীল প্র্যাকটিসে, যে সৃজনশীল প্র্যাকটিস আমরা করব। তো চলো আমরা একটু সৃজনশীলের দিকে যাওয়ার চেষ্টা করি, যদিও আমাদের ক্লাসের সময় খুবই কম, তারপর আমরা যতটুকু বাড়ি চেষ্টা করি। দেখো, তো আমরা যেই টপিকটা পড়লাম পরিণতি ও সুশাসন, এই সম্পর্কে এটা পরিচয় নিয়ে এখন দেখি যে আমাদের বোর্ড পরীক্ষায় বা পরীক্ষায় এই টপিক থেকে কীভাবে প্রশ্ন হয়। উদ্দীপকটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। আমরা যখন প্র্যাকটিস করবো, আমাদের আসলে বেসিক ক্লাসে যেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিসের অংশে আমাদের ভালো করে আয়ত্ত হবে, বা প্র্যাকটিস অংশ পড়লে, মানে প্র্যাকটিস করলে বুঝতে পারবো কীভাবে আমাদের এই পরিণতির প্রতিটা প্রশ্নের উত্তরটা লিখতে হয় সাজিয়ে গুছিয়ে। প্র্যাকটিস যত কম করবা, তুমি ভালো করে উত্তর লিখতেও পারবা না, নাম্বারও তেমন পাবা না। তো চল আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমত ঢাকা বোর্ড 2023 সাল আসা প্রশ্ন। তো খেয়াল রেখো, প্রশ্নটা পড়ার জন্য আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ব, দেন আমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। এখানে বলতেছে, নাসিমা এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হবে। সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়ে এমন একটি বিষয় পড়তে চায় যার মাধ্যমে জ্ঞান অর্জন করে একজন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এটা হচ্ছে উদ্দীপক। তো প্রথম কাজ, আমরা ভালো করে উদ্দীপকটা পড়লাম যে নাসিমা কি চায়,
একটা সাবজেক্ট পড়তে চায়, যে সাবজেক্ট পড়ার মাধ্যমে সে জ্ঞান অর্জন করবে এবং আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এটা হচ্ছে মূল কথা, যে আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারা। এটা হচ্ছে আমার মূল কথা, মনে রাখবা। এখন আমাদের গ নং প্রশ্নে কি বলছে খেয়াল করো। আমাদের যেহেতু এটা বিশেষ করে সৃজনশীল প্র্যাকটিস ক্লাস, গ গহগুলোই আমরা আলোচনা করব প্রাথমিকভাবে, ক খর ক্লাস আবার আলাদা হবে ইনশাল্লাহ। গণকে বলতেছে উদ্দীপকে উল্লিখিত নাসিমার পছন্দের বিষয়টি কি, এর বিষয়বস্তু ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যে নাসিমা একটা সাবজেক্ট পড়তে চাইছে, সেই সাবজেক্টটার নাম কি, সেই বিষয়টার নাম কি, সেই বিষয়টার নাম বলতে হবে। হ্যাঁ, কি বললা সিয়াম, বলো তো? পৌরনীতি। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। সুশাসনের সাবজেক্ট। হ্যাঁ, ভেরি গুড। তো এখন কথা হচ্ছে এই যে সাবজেক্টটা আমাদের, সেই সাবজেক্টটার নাম বলতে হবে এবং এর প্রয়োজনীয়তা বলতে হচ্ছে এই বিষয়বস্তুটার ব্যাখ্যা করতে হবে, এর মধ্যে কি থাকে না থাকে ইটিসি। নাজনীন, আসলে তুমি তো সায়েন্সে, এটা তো হচ্ছে আর্টসের ক্লাস, তুমি জয়েন করছো, ঠিক আছে, সায়েন্সের ক্লাসে জয়েন করো। 9টায় ইংরেজি ক্লাস আছে, আবার 10টা পর্যন্ত হচ্ছে স্পেশাল আমাদের এই ক্লাস আছে। নাজনীন, শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তো সায়েন্সে না, এটা তো আর্টসের ক্লাস, তুমি জানো না? ঢুকলাম, আমি আর্টসে যাইতে চাইছিলাম, বাড়ি থেকে দেয় নাই, মানে আর্টস অনেক ভালো লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করছো। এটা গেল। এখন আমাদের বলছে যেটা আমরা প্রথমে কি করব জানো, উত্তর করার নিয়ম হচ্ছে এক লাইনে মেইন কথাটা লিখতে হয় প্রথমে। তুমি যদি মেইন কথা না লিখো তাহলে হবে না। তুমি যদি লিখো যে উদ্দীপকে যে বিষয়টির কথা বলা হয়েছে তা আলোচনা করা হলো, এই কথা লিখলে নাম্বার দিবে না, 1 নাম্বার কেটে দিবে। তোমাকে লিখতে হবে কি বিষয়টির নাম। তো উদ্দীপকে উল্লিখিত নাসিমার পছন্দের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন তোমাকে এইভাবে লিখতে হবে। সবাইকে বলতেছি, ব্যাপারটা বুঝছো কিনা, মানে উত্তর করার নিয়ম। তুমি যখন একটা প্রশ্ন পড়বা, সেই প্রশ্নটা উত্তর করার নিয়ম হচ্ছে এটা, যে প্রথম লাইনে লিখতে হবে যা চাইছে তা, যা চাইছে হুবহু তা, মানে যেই বিষয়টা তোমাকে চাইছে একবারে সেই বিষয়টা এক কথায় লিখে দিলে তুমি 1 নম্বর পাইয়া গেছো। অর্থাৎ তুমি যেহেতু বলছো এখানে উদ্দীপকে উল্লিখিত নাসিমার পছন্দের বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন, ব্যাস এই লাইনটা লিখছো মানে তুমি 1 নাম্বার পাইয়া গেছো। সবাই পরীক্ষার যারা খাতা দেখবে, হ্যাঁ, পরীক্ষা যারা খাতা দেখবে তারা কিন্তু প্রথম লাইনটা পড়ে। ফার্স্ট অফ অল উদ্দীপকের প্রশ্নটার সাথে সামঞ্জস্য আছে কিনা তোমার উত্তরটা, এই প্রথম লাইনটা যদি দেখে যে সামঞ্জস্য আছে, তাহলে তোমাকে ভালো একটা স্টুডেন্ট ভাবে, নাম্বারটা ভালো দিয়ে দেয়। আর যদি দেখে প্রথম লাইনে গন্ডগোল, ভুল লিখছো, তাহলে তাদের মন মতো কোনো জায়গায় 1, কোনো জায়গায় হাফ দিয়ে দেয় 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নগুলোতে। এটা হচ্ছে মূল কথা। তো যখনই তুমি লিখবা, তোমাকে একটু স্মার্ট ওয়েতে লিখতে হবে, যাতে করে স্যার বা ম্যাম যেই তোমার খাতা দেখবে সে যাতে বুঝে তুমি একজন ভালো শিক্ষার্থী, যাতে তুমি আর্টসের সাবজেক্টগুলো লিখতে পারো, যে কোনো প্রশ্ন উত্তর করতে পারো। কথা কি বুঝছো? এবার তোমাকে জানা, খাতা তো দেখে এগুলা স্টুডেন্টরা, স্যাররা কখনো খাতা দেখে না। না খাতা দেখে, ঠিক আছে বলছো। আচ্ছা, এখানে দেখে না স্যার, দেখেন আমরা নিজেরাও খাতা দেখিয়ে দিয়েছি টিচারদের। আচ্ছা, তো আসলে ঠিক আছে, হ্যাঁ, কথা হচ্ছে সব জায়গা তো সেম না, বুঝছো। আর্টস কি সুন্দর পড়াশোনা, আর আচ্ছা ঠিক আছে। সিয়াম, ওই যে কি সুন্দর পড়া। আমরা পৌরনীতি এক্সাম দিচ্ছি কলেজে, হ্যাঁ, আমাদের 300 জন স্টুডেন্ট, সারা এমন ভাবে খাতা দেখছে, প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স ওইটি ফেলে দেখছে, কোথাও দাড়ি হক পর্যন্ত মার্ক কেটে দিছে। ও আচ্ছা, পৌরনীতি এক্সাম অনেক খারাপ, এটা আপনাকে বললাম না আরেকদিন। হ্যাঁ বলছিলা তো, বুঝছি। আসলে কথা হচ্ছে সব জায়গায় আসলে সেম না, এক এক জায়গায় এক এক রকম সিস্টেমে কাজ করে। যেমন দেখো সিয়াম যে কথাটা বললো আসলে সত্যি, আর রিফাতও কথাটা সত্যি, যে বলছে স্যার আমাদের দিয়েও খাতা দেখাইছে, স্যাররা খাতা দেখেন অনেক সময়। এটা হয় কি, যখন দেখা যায় তোমার শিক্ষকরা বা শিক্ষিকারা অনেক ব্যস্ত থাকে, তখন তারা বাধ্য হয় কাজটা করতে। কিন্তু আমার মতে এই কাজটা তাদের নিজের উচিত, নিজ দায়িত্বে করা। কারণ কি, একটা প্রশ্নর যে খাতা মূল্যায়ন, খাতা মূল্যায়নটা কিন্তু শিক্ষক না করলে সে খাতা মূল্যায়ন জীবনও যথোপযুক্ত মূল্যায়ন হয় না। যে A+ পাওয়ার যোগ্য, গোল্ডেন A+ পাওয়ার যোগ্য, দেখা যায় সে ফেল করে বসে, আর যে ফেল করার মতো সে A+ পেয়ে বসে। এটা হচ্ছে ঝামেলা। তো একটা খাতা মূল্যায়ন হবে পারফেক্ট সুন্দর যদি এই খাতা মূল্যায়নটা আসল মানুষ দেখে। নকল মানুষ দেখলে কখনোই খাতা মূল্যায়নটা যথোপযুক্ত হয় না। দেখা যায় শিক্ষার জাতির মেরুদণ্ড, সেই
শিক্ষিত জাতির মেরুদণ্ড ভেঙে যায় যখন খাতা দেখার এই দুর্নীতিটা চালু হয় দেশের মধ্যে বা যে কোনো সেক্টরে আর কি। এটা হচ্ছে মূল কথা। কথা কি বুঝছো? তো এখন যেটাই হোক, আমরা আমাদের সৎ পথ থেকে, সৎ যে আদর্শ, সেই আদর্শ থেকে আমরা প্রিপারেশন নিব, আমরা পড়ালেখা করে যাব। এখন আমরা চিন্তা করব যে আমরা যেহেতু পরিশ্রম করছি, ভালো করে লিখছি, অবশ্যই নাম্বারটা ভালো হবে ইনশাআল্লাহ। এক কথা, সেটা হচ্ছে স্যারেরা কেন স্টুডেন্টকে দিয়ে খাতা চেক করাবে? এটা তো যেন তেন খেলা করতেছে না, এটা হচ্ছে একটা বোর্ড এক্সাম। এই রেজাল্ট দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। হ্যাঁ, একজন শিক্ষার্থীর লাইফের অনেকটা কিছু এই রেজাল্ট নিয়ে বলতে গেলে তারা খেলা করে এক প্রকার। এটাই আর কি বিষয়। আচ্ছা, এটা নিয়ে আমরা টেনশন না করি। এই বিষয়ে অবশ্যই যদি সে খারাপ কাজ করে থাকে বা এই খাতা মূল্যায়নে কাউকে অন্য মানুষকে দিয়ে করায়, এর ফলে একদিন পাবে। আমাদের কলেজে এমন হয়েছে, তাদের এখন সাসপেন্ড হয়ে গেছে। তো একবার ঠিক আছে, এরকম করাই উচিত। সাসপেন্ড বলতে সারা জীবনের জন্য সাসপেন্ড করা উচিত। স্টুডেন্টদেরকে খাতা দেখে স্টুডেন্টরাও ভালো করে দেখে না, কখন খাতা দাগায় থেকে বাসায় যে বই চিন্তা বইসা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। আসলে দেখা যায় যার দায়িত্ব সে যদি পালন না করে, অন্য কেউ কি পালন করবে? কখনোই পালন করবে না। আমার দায়িত্ব তোমাদেরকে পড়ানো শিখানো, তোমার দায়িত্ব আমার কাছ থেকে শিখে নাও। এখন তোমার দায়িত্ব যদি তুমি পালন না করো, তাহলে কি আমি আমার দায়িত্ব পালন করব? কখনোই করব না। এটা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাজ করতে হবে। একজনের কাজ অন্যজন জীবনও করবে না, এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, আমরা ওই কথা আর না বলি। আমাদের ক্লাস যেহেতু চলতেছে, আমাদের আবার অর্থনীতি স্পেশাল ক্লাস আছে, তো আমরা এটা শেষ করি। হ্যাঁ, দেখো, খেয়াল করো, তো মনোযোগ দিও। আমরা কথা বলতেছি না এই বিষয়ে, আমরা এখন যাই। তো এখন বলতেছে যে পরবর্তী, কেননা উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টি একজন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বিধায় নিশ্চিতভাবে এটি পরিণতি ও সুশাসন সম্পর্কে নির্দেশ করে। এখন হচ্ছে আমাদের মেইন ব্যাখ্যা। আমরা এখন আমাদের মূল বইয়ে যা পড়ছিলাম সেখান থেকে নিজের মন মতো সাজিয়ে আমরা ব্যাখ্যা দিব। পরিণতি ও সুশাসন যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, তাই এর পরিধি ততটা বিস্তৃত যতটা নাগরিক জীবন বিস্তৃত রয়েছে। অর্থাৎ মানুষের জীবন যতদূর বিস্তৃত, এই পরিধিটা, এই সাবজেক্টের পরিধি তত বেশি বিস্তৃত। নাগরিকতা বিষয়ক আলোচনা পরিণতির মুখ্য আলোচ্য বিষয়, অর্থাৎ নাগরিকের জীবন নিয়ে আলোচনাই হচ্ছে পরিণতির মেইন আলোচনা। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার, কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পরিণতির আলোচনার ক্ষেত্র। পরিণতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও আলোচনা করে। পরিণতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ, রাষ্ট্রের কার্যাবলী এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়েও কাজ করে। মানে পরিণতি আমাদের যে যে সেক্টরে কাজ করে আর কি, এটা মনে রাখবা। পরিণতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন, কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিণতি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এর বেশি আসে। মনে রাখবা, পরিণতি মানুষের অতীত জীবন, বর্তমান জীবন, ভবিষ্যৎ জীবন কীভাবে সুন্দর হবে বা কী করলে সুন্দর হইতো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এছাড়াও পরিণতির প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে। এরপরে আমরা লিখে দিব যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে উল্লিখিত নাসিমার পছন্দের বিষয়টি হচ্ছে পরিণতি ও সুশাসন। আর এই বিষয়টি পাঠের মাধ্যমেই একজন নাগরিক আদর্শ ও সুনাগরিক হিসেবে সমাজে গড়ে উঠতে পারে। এভাবেই যদি আমরা লিখে দেই প্রথম লাইনে মূল কথা যেটা চাইছে, এরপরে মেইন ব্যাখ্যা যা আমরা বইতে পড়ছি নিজের ভাষায় বানায় লিখব। বানায় লিখতে মানে আমাদের উদ্দীপকের সাথে সামঞ্জস্য লিখে লিখব যাতে হয়। এরপরে লাস্টে আমরা যে কাজটা করব, আমরা আবার লিখব যে সুতরাং বলা যায় যে সার্বিক দিক বিবেচনা করে উপরের যা চাইছে তা হইল এটা 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 শেষ। এইভাবে 3টা স্টেপে যদি লিখে দিই, মোটামুটি আমরা গণনের জন্য 3 পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এইভাবেই আমাদের সৃজনশীলগুলো লিখতে হবে। একটু আমাকে জানাও সার্বিক যতটুকু আমরা আলোচনা করছি আজকের এই ফার্স্ট লেকচারে সবাই ভালো করে বুঝতে পেরেছো কিনা? সবাইকে বলতেছি। স্যার, হ্যাঁ বলো। পরিণতি তো রাজনীতি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, পরিণতি সাবজেক্টে রাজনীতি, পলিটিক্সের মধ্যে অনেক অংশে যায়। এটা আর কি, এটা ভেতরে যদি বই পড়া যায় তখন আরো ভালো বোঝা যাবে। থ্যাংক ইউ। আসলে আমার আবার অর্থনীতি ক্লাস তো। হ্যাঁ বলো।
ভালোই লাগতেছে, আমাদের এসএসসি তে সমাজের মতো একদম। হ্যাঁ, সমাজের মতো কিছুটা আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, এখন বলি আমাদের আসলে এই প্রথম ক্লাসটা এখানে শেষ করতে আজকের মতো। আমাদের অর্থনীতি ক্লাস আছে একটু পরে, তো রেডি থাকো যাদের অর্থনীতি আছে। আমরা এই মুহূর্তে আজকের মতো স্পেশাল ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।